আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না, আমার প্রাক্তন। আজ দুপুরে কাজ করতেছিলাম, আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, আরিয়ান, আজ বাইরে ঘুরতে যাব। সারা বিকেল ঘুরে বাইরে হোটেলের রুম নিয়ে থাকবো। রেডি থেকো পাগলি। এই কথা বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেয়নি আমাকে। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো, তিনি দিয়েছেন, মেসেজ, একটু সুন্দর করে সাজবে। আর বেডের কোনায় একটা ব্যাগ রাখছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগটা খুলে দেখি নীল শাড়ির ওপর গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগছে যা বোঝাতে পারবো না। তার প্রথম গিফট এটা। খুব যত্ন করে শাড়ি পরলাম। ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল। চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কোনো কিছু কমতি আছে কিনা দেখছি। তিনি পিছনে এসে দাঁড়ালেন। আরিয়ান, আয়েশা, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে। এইবার চলো, বেরোতে হবে, নয়তো লেট হয়ে যাবে। আমিও বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় ঘুরলাম আজ। বিকেল গড়িয়ে রাত হতে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে। অনেক সুন্দর পরিবেশ। 102 নম্বর রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়ে আমি শকড, কারণ বেডে হৃদয় বসে আছে, মানে আমার প্রাক্তন। আরিয়ান, স্যার দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাবেন। প্রমোশন নিয়ে। আয়েশা, আপনি কোথায় যাচ্ছেন? আর এখানে উনি কেন? আরিয়ান, স্যারের কাছে জিজ্ঞেস করে নিও। চলে গেল গেট আটকিয়ে। আমিও গেটে ধাক্কা দিতে থাকলাম। আমার এক অজানা ভয়ে কেঁপে উঠল বুকটা। হৃদয়, দরজা বাড়িয়ে লাভ নেই। 3 কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজবেন্ড। কথাটা যেন বুকে এসে লাগলো। আয়েশা, কি বলছেন আপনি? হৃদয়, ঠিকই বলছি। কার সাথে বিয়ে করলে আশু, যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল? সিসি। আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো। আমার যেন দম বন্ধ হয়ে আসছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। সি, কাকে ভালোবাসি আমি? না, প্রথম ভালোবাসা ঠিক ছিল না, প্রথম বিয়ে। হৃদয়, সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে, তাহলে কিছুই হতো না। আর কি জানো আশু, আমি তোমাকে টাচ করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই থাকতে হবে। হা হা হা। নিকৃষ্ট হাসি দিয়ে বলল, আজকের পর থেকে এই দরজা পেরোলেই তুমি হবে বেশ্যা, শুধু সময়ের অপেক্ষা। এই বলে হৃদয় চলে গেল। বাট কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজের লাইফে। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখতে থাকি। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচি প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বলেন, আমি রাজি হইনি। সেই জন্য আমাকে যেখানেই পাবে মেরে দেবে। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই। তার মধ্যেই আমার বিয়ে ঠিক হয় আরিয়ানের সাথে। হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হই। বাট আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি। বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে এসেছে আমার চোখের সামনে, কিন্তু আমি স্পিকলেস। সৎ মা থাকলে তো এরকমই পরিবারে আমাকে বিয়ে দেবেন। আমি আল্লাহর কাছে কান্না করতে থাকি নামাজে, যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়। কিন্তু আজ তা হিতে বিপরীত হলো। কলঙ্কিত হয়ে গেলাম। অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে হৃদয় আমার শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুর বাড়ি পা দিতেই শাশুড়ি বললেন, কলঙ্কিনী, অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে এই বাড়িতে পা দিবে না। বুঝলাম আরিয়ান লোকটা নিজের দোষ ঢাকতে আমার উপরে দোষ চাপাচ্ছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। ফোন করে বাপের বাড়ি থেকে বলে দিল, বাপের বাড়ি মুখ হলেই আমাকে জবাই করবে। সবই ছেড়ে দিলাম আল্লাহর উপরে। আমি পুরো নিঃস্ব। হঠাৎ ফোনে মেসেজ আসলো হৃদয়ের নাম্বার থেকে, তোমাকে আমার কাছেই পরাধীনতা স্বীকার করতে হবে আশু। আমি মনে মনে ওয়াদা করলাম, মরে যাব তারপরেও নিজেকে কলঙ্কিত করব না। হঠাৎ একটা ছেলে এসে বলল, গাড়িতে ওঠেন। আমি বেশ অবাক হয়ে গেলাম। চিনিও না সে কে। না, আর কারো উপর বিশ্বাস করব না, কিছুতেই না। এই বলে হাঁটতে লাগলাম।
তিনি আবার বলল, না হলে আমার নাকি বিপদ হবে। কিসের আবার বিপদের ভয়? যা বিপদ তা তো হয়েই গেছে। আর পেছনে তাকালাম না। তিনি পিছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নূপুর আন্টিকে দেখলাম এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। আমার কান্না দেখে নূপুর আন্টি বিভ্রান্তে পড়ে গেল। বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? শুনলাম তোর স্বামী নাকি তোকে ডিভোর্স দিছে। আমি এবার কিছুটা চমকে উঠলাম। নূপুর আন্টি জানলো কোথা থেকে। কান্না কোনো রকম থামিয়ে তার থেকে দূরে সরে আসলাম। আন্টি, কি হয়েছে তোর বল না মা। আয়শা নিশ্চুপ। আন্টি, তুই তো আগে এই আন্টিকে সব বলতিস, এখন কেন চুপ করে আসিস? আয়শা, আন্টিকে যদি সব বলে দিই তাহলে তো তিনিও আমাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেবে। এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দিবে। যেভাবেই হোক একটা আশ্রয় পেয়েছি, সব বলবো না, অল্প কিছু বলি, মনে মনে বলল। আন্টি বলল, কি হলো বল। আয়েশা, তুমি তো জানো আমার পোড়া কপালের কথা। আমার স্বামী আমার চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটাইছে। আরও অনেক কারণ আছে আন্টি, যা আমি প্রকাশ করতে পারবো না। বাপের বাড়ি থেকে সাফ মানা করে দিছে ওখানে না যেতে। সৎ মায়ে নাকি আমাকে জবাই করবে। আমি কোথায় যাব এখন? মাথা নিচু করে বলল। আন্টি, আমি থাকতে তুই কোথায় যাবি? আমার কাছেই থাকবি। আয়েশা, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? একজন ছেলে রুমে প্রবেশ করলো। মনে পড়ল, এই তো সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। কে উনি? নিমেষেই আবার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো। ছেলেটি, আমি এনেছি আপনাকে। আয়শা, আপনি কে? আন্টি, আরে এই আমার ছেলে, যার সম্পর্কে তোর কাছে গল্প করেছি। এই তো কয়েক মাস হলো বিদেশ থেকে এসেছে। আমি অসুস্থ ছিলাম, তোকে দেখতে ইচ্ছে করছিল। ও তোকে অনেক খুঁজেছে বাট পায়নি। হঠাৎ তুই রাস্তায় পাগলের মতো বেরাচ্ছিলি, তাই ও তোকে অজ্ঞান করে এনেছে। আয়শা, ও, তো তোমরা কেমন জানলে আমার ডিভোর্স হয়ে গেছে? আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে আরিয়ান বলে একজনের ফোন আসে। আমি রিসিভ করি, বাট কথা বলি না। উনিই অনর্গল ডিভোর্সের কথা বলে কেটে দেয়। আয়েশা, এই হলো আমার পোড়া কপাল। এই জন্যই বলে কোনো কিছু বিবেচনা না করে কোনো কাজ করা উচিত না, মনে মনে বলল। আন্টি, তুই রেস্ট নে। বাবু চল এই রুম থেকে। ওনারা চলে গেলেন। আমার কি করা উচিত বুঝতে পারছি না। সব কিছু বলে দেব আন্টিকে, কিন্তু তারা যদি ভুল বোঝে তখন কি হবে আমার? এসব ভাবতে ভাবতেই আমার মাথা ব্যথা প্রচণ্ড আকারে শুরু হলো। আসলে হৃদয়ের সাথে সম্পর্ক চলাকালীন নূপুর আন্টির সাথে পরিচয়। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, নূপুর আন্টি আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আর আস্তে আস্তে গভীর থেকে গভীরে চলে আসে আন্টির সাথে সম্পর্ক। আমার মা নাই, সৎ মা আবার কতটা ভালো হয়। তিনি আমাকে মায়ের আদর দিয়েছেন। প্রায় সময় কলেজ থেকে আন্টির কাছে চলে আসতাম, তার সাথে অনেক কথা। আন্টি অনেক সুন্দর রান্না করতে পারে, তিনিই শিখিয়েছিলেন। আবার অনেক সময় বাড়ি থেকে খাবার আর জুটতো না আমার কপালে, তিনি খাইয়ে দিতেন। কেন জানি মুখ দেখে বুঝতে পারেন আমার কিছু হয়েছে। তিনিই আমাকে হৃদয়ের আসল চেহারাটা দেখতে সাহায্য করেছেন। তিনি ডিভোর্সি, তার একটা ছেলে, তাও লেখাপড়ার জন্য বিদেশে চলে গেছে। ছেলেটি চান্স পাওয়ার পরেও যেতে চায়নি, আন্টি জোর করে পাঠিয়েছে। যতদূর জানি আন্টির সাথে তার হাজব্যান্ডের কোন সমস্যা ছিল তা আন্টি কখনো আমাকে বলেনি, এড়িয়ে গেছেন। তাকে মাঝে মাঝে খুব রহস্যময়ী মনে হয়। বিকেলে আন্টি রুমে ঘুমাচ্ছিলেন, হয়তো শরীরটা এখনও তেমন ভালো না। আমি ছাদে এসে রেল ধরে দাঁড়ালাম। নীল আকাশে সাদা মেঘ, তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে, দেখার মতো দৃশ্য। গাছের পাতা বাতাসে নড়ছে আর আমার কপালের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। ইস, বড্ড ইচ্ছে করছে রং তুলিতে একটা দৃশ্য আঁকি, কিন্তু নিমেষেই আবার আগের চিন্তা চলে আসলো। আমার পাশে এসে যে কেউ দাঁড়িয়ে আছে তা আমি এখনো বুঝতে পারলাম। তার থেকে কিছুটা দূরে সরে গেলাম আমি। ছেলেটি, আপনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনেছি। আপনার নাম আয়েশা, সবাই আশু বলে ডাকে, তাই তো? আয়েশা, জি। আপনার পরিচয়? ছেলেটি, আমার নাম শুভ্র আহমেদ। লেখাপড়া শেষ করলাম, এবার চাকরি খোঁজার পালা। চাকরি হয়েই গেছে বিদেশে, বাট একটু কয়েকটা দিন শান্তিতে থাকতে চাই, তাই আম্মুকে দেখতে এসেছি। আয়েশা, ও, তো আম্মুর কথা মনে পড়ে না আপনার? শুভ্র, আমি আম্মুকে অনেকবার বলেছি আমার কাছে চলে আসো।
আসেনি। আবার আমি দেশে ফিরতে চেয়েছি, কিন্তু তাও আম্মু ফিরতে দেয়নি। কি জানি কি হয় তার। আয়শা: কি আজব মা, সন্তানকে আসতেও দেয় না, আবার তিনিও যায় না, তারপরে এত ভালোবাসে। কেন জানি একটু গোয়েন্দা হতে ইচ্ছে করছে, বাট গোয়েন্দার আগামাথা আমি জানি না। কেমন জানি ঘটকা লাগারই কথা, মনে মনে বলল শুভ্র। কি ঘটকা লাগছে তাই তো? আমারও লাগে মাঝে মাঝে, বাট কিছু বলি না, কারণ আমি চাই না আম্মু আবার কোনো কষ্ট পাক। আয়শা: আল্লাহ, উনি কেমনে জানলো? মনে মনে বলল, আচ্ছা আপনার বাবার কোনো খবর আপনি জানেন? শুভ্র: না, কোনো খোঁজ নেইনি। আমি তাকে অত্যন্ত হেট করি, আর তার কথা বলবেন না কেমন? আয়শা: সরি। শুভ্র: ইটস ওকে, সন্ধ্যা হবে, ভিতরে চলেন। এই বলে তিনি আগে আগে, আর আমি ওনার পিছে পিছে যেতে লাগলাম। রাতে খাওয়া দাওয়ার ইচ্ছা না হলেও আন্টি জোর করে খাইয়ে দিলেন। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। আমার আর আরিয়ানের বিয়ের 1 বছর হতে আসলো, তারপরও আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু আমাকে রুম থেকে বের করে দিয়ে অনেক মেয়েকে নিয়ে বেডরুমে নিয়ে কাটিয়েছেন। আন্টির সাথে বসে গল্প করছি, এমন সময় আন্টির ছেলে শুভ্র আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। আমার বুকের মধ্যে কেমন জানি অনুভূতি হলো। আরিয়ান বা হৃদয় কেউ না তো? আমাকে ভুল প্রমাণ করে কুরিয়ার আসলো, তাও আবার ডিভোর্স পেপারে। আমি থমকে গেলাম। কি করব? 1 বছরের সম্পর্ক এইভাবেই মাটিতে মিশিয়ে দেব, নাকি ক্ষমা করব? যে হাজবেন্ড নিজের প্রমোশন পাওয়ার জন্য বসের কাছে বেচে দিতে পারে, তাকে অন্তত ক্ষমা করা যায় না। আন্টি ডিভোর্স দেওয়ার জন্য বলে দিল। সে কিছুটা জানতো, বাট শেষের খবরটা আর জানতো না। আমিও আর ক্ষমা করলাম না। একটা জেদ উঠে শেষ করে দিলাম 1 বছরের সম্পর্ক। একটা সাইন করে ডিভোর্সে দিলাম আরিয়ানকে। 2 দিন হচ্ছে, খাওয়া দাওয়া অনেক অরুচি হয়েছে। হৃদয়ের ফোন আর মেসেজের জন্য শুভ্রকে দিয়ে সিমটা পাল্টে ফেললাম। আরিয়ানের সাথে এখনও টোটালি কথা বন্ধ। এখন নিজেকে বাঁচার উপযোগী করতে হবে। তাই শুভ্রকে বললাম আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে, কিন্তু আন্টি এতে মানা করছে। কোনোভাবে বোঝাইতেই পারছি না আমি তাকে। সে চায় আমি তার মেয়ের মতো তার পাশে থাকি, বাট এই কথাটা আমায় সায় দিচ্ছে না। শুভ্রও আন্টিকে বোঝাতে পারল না। তাই এখন বাড়ির রান্নাবান্নার কাজ আমি করি, কারণ আন্টি অনেক অসুস্থ। বিকেলে বসে বসে ফোন টিপছি, নিউ ফেসবুক আইডি খুললাম, আগেরটা ডিলিট করে দিলাম। হঠাৎ আন্টি এসে হাজির, আমার পাশে বসলো। আয়শা, কিছু বলবা? আন্টি: কিভাবে বলবো? আয়শা: এত সংকোচ বোধ করছো কেন বলো? আন্টি: তোর একটা বিয়ে করা দরকার আশু। আয়শা: আন্টির কথায় আমি ফোন থুয়ে তার দিকে তাকালাম। কে বিয়ে করবে একজন ডিভোর্সি মেয়েকে? আন্টি: একজন রাজি হইছে, কিন্তু তুই রাজি হ মা। একটা মেয়ে একা থাকতে নেই, তুই এখনো অল্প বয়সী, কখন কি হয়ে যায় কে জানে। আয়শা: কিন্তু আন্টি, আমি আর বিয়ে করতে চাই না, বিয়ের স্বাদ মিটে গেছে আমার। আন্টি: তুই এর আগে বিয়ে করেছিলি হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য, তাও হৃদয়ের বন্ধু আরিয়ানকে। আয়শা: কি? আরিয়ান হৃদয়ের বন্ধু? অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে, আর আমাকে কেন আগে বলনি? নোনা জল পড়তে লাগলো চোখ দিয়ে। আন্টি: আমি জানলাম তোর বিয়ের 2 দিন আগে। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, বাট তোর ওই সৎ মা তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি। আয়শা: তার মানে ওই মহিলা সব জানতো? আন্টি: হুম, 4 লাখ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। হৃদয় এইদিকে 4 জন মেয়ের জীবন নষ্ট করেছে, 3 জন মেয়েকে তাদের জালে ফাঁসিয়েছে, আর এখন তুই বাকি। সব শুনে যেন আমার শরীর অবশ হয়ে আসছে। কেউ যেন গলা টিপে ধরেছে আমাকে। এতটা কষ্ট হচ্ছে যে আন্টিকে কিছু প্রশ্ন করতে ভুলেই গেছি। আন্টি আমাকে জড়িয়ে ধরলো। আমার কষ্ট তিনিও সহ্য করতে পারছেন না। এই একটা মানুষ যে আমার মুখ দেখেই সব বুঝে যেত। কেন এমন মানুষকে আমার মা হিসাবে পাঠালেন না? আমি কিছুটা স্বাভাবিক হলাম। আয়েশা: তুমি যেন কি বলতে গেছিলে? আন্টি: তুই শুভ্রকে বিয়ে কর। আমি আরেক দফা অবাক হলাম শুভ্রর নামটা শুনে। এত শিক্ষিত ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, তাও আবার 5 দিনের পরিচয়ে। বিষয়টা খুব অদ্ভুত। আন্টি: কি হলো, কিছু বলছিস না যে? আয়েশা: আমাকে একটু সময় দাও আন্টি, আমি একটু ভাবতে চাই। আন্টি: শুভ্র রাজি? ভাব, কিন্তু 2-3 দিনের মধ্যে। আমার হাতে এত সময় নেই। আয়েশা: মানে? আন্টি: আরে, শুভ্র আবার বিদেশে যাবে না, তাই।
আচ্ছা তুই চিন্তা কর, আমি শুভ্রকে কফি দিয়ে আসি। আয়েশা: আচ্ছা। এই বলে চলে গেল আন্টি। আমার মাথায় হাজার চিন্তা চাপ দিল। আমার সাথে যা যা হয়েছে তা তো আন্টি বা কাউকেই বলা হয়নি। এগুলো বললে হয়তো রাজি হবে না। এগুলোই বলি তাকে। সে তো আমার সাথে ঠিকমতো কথাও বলেন না। যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন আমি শুভ্র সাহেবের রুমে গেলাম। রুম একবার খটখটাতে তিনি দরজা খুলে দিলেন। আয়েশা: আপনার সাথে কিছু কথা বলার ছিল। শুভ্র: ও আসুন। আয়েশা: আপনার কি ঘুমের ডিস্টার্ব করলাম? শুভ্র: না, আমি কাজ করছিলাম, বলুন কি বলবেন। আয়েশা: আপনি বিয়ে করতে রাজি হয়েছেন? শুভ্র: হুম। কেন? আয়েশা: আমি কিছু কথা বলতে চাই আপনাকে। শুভ্র: হুম, বলুন। আমি সব কিছু খুলে বললাম তাকে। বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি এসেছে খেয়াল করিনি। আয়েশা: আমি চাই না আপনার জীবনটা নষ্ট করতে। আপনি যদি আন্টির কথায় রাজি হন তাহলে আমি এই বিয়েটা ভেঙে দেব। কাব্যর পেজে সব পাবেন। এই বলে আমি চলে আসতে লাগলাম। তিনি পেছন থেকে ডাকলো। শুভ্র: আমি এই বিয়েতে রাজি। আর এই নিন। একটা রুমাল এগিয়ে দিয়ে বলল। আমি তার দিকে অপলকভাবে তাকিয়ে আছি আর ভাবছি এত কিছুর পরেও তিনি রাজি। আমার হাতে তিনি রুমাল ধরিয়ে চোখ মুছতে বলল। শুভ্র: এত কিছুতে আমি তোমার দোষ কোথাও খুঁজে পেলাম না। আমার মায়ের ইচ্ছাই শেষ ইচ্ছা। তুমিও রাজি হয়ে যাও। আমি সর্বোচ্চ দিয়ে তোমাকে আগের মতো করব। আয়েশা: একটা মানুষ কি করে এতটা ভালো হতে পারে? আমার বিশ্বাসের বাইরে। কারণ আজ পর্যন্ত যাদের ভালো ভেবেছি তারাই আসল রূপ দেখাইছে। তাই একটা ভয় মনের ভেতর কুরে কুরে খাচ্ছে আমাকে। মনে মনে বলল। শুভ্র: জানেন আমার আম্মু কিন্তু ডিভোর্সি। জানি না কী কারণ, কি আমার বাবা ছিলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আপনার তো কোনো দোষ নেই। আপনাকে আরেকটা সুযোগ পাওয়া উচিত। বাকিটা আপনার ইচ্ছে। আমি চাই আপনি আপনার মতামতকে গুরুত্ব দিতে শিখেন। একটা হাসি দিয়ে বলল। আর ঘুমিয়ে পড়ুন। এসব বিষয়ে আর ভাবতে হবে না। আমিও তারপর চলে আসলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি জানা নেই। কেমন জানি শান্তি ফিল হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসেই আন্টির একই প্যাচাল। কি ভাবলি বল? আমিও বিয়েতে মত দিয়ে দিলাম। কেন রাজি হলাম তার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারবো না। কেউ জানলে আমাকে নিয়ে আলোচনা করবে। কারণ 3 দিন আগে ডিভোর্স পেপারে সাইন করলাম আর 5 দিনের পরিচয়ে একজনকে বিয়ে করব। জানি না ভাগ্য আমাকে আর কত দূর অবধি টানবে। আন্টি খুশির ঠেলায় আজই বিয়ে ঠিক করে দিল রাতে। শুভ্র বাড়িতে এসে আন্টির পাগলামো দেখে অনেক রাগ করে। সে বলে দিচ্ছে 1 মাসের আগে তিনি বিয়ে করবেন না। আমাকে সে আরও ভালোভাবে চিনতে চায়। আন্টিও মন খারাপ করে রেখেছে বাচ্চাদের মতো। রাতে ডিনার পর্যন্ত করলো না, দরজা বন্ধ করে রাখলো। শুভ্র বাধা দিল না। ঠিকই তো, 5 দিনের পরিচয়ে কেউ বিয়ে করে? আমারও কোনো খাওয়া রুচি হলো না। 1 গ্লাস পানি খেয়ে রুমে চলে আসলাম। এই কদিনে বুঝতে পারছি আমি আর আগের মতো নেই। আঘাত পেতে পেতে পাথর হয়ে গেছি। আমি যে আরিয়ান ও হৃদয়ের ওপর রিভেঞ্জ নেব এতটাও সাহস নেই। কারণ আমি মেয়ে। হাজার চিন্তা মাথার মধ্যে আসলেও তা বাস্তবায়ন করা খুব কঠিন। মেয়ে মানে সব কিছু হাসির আড়ালে লুকিয়ে রাখা, যা ছোটবেলা থেকে করে আসছি। আল্লাহর কাছে সব বিচার তুলে রাখলাম। তিনি আরিয়ান ও হৃদয়ের বিচার করবে, তার সাথে সেই মহিলাকেও। খুব ইচ্ছে একটা ছোট পরিবার হবে। আমি, মা আর আব্বু আমাকে অনেক আদর করবে, এটাই আমি চাই। কিন্তু হঠাৎ গেট খটখটের আওয়াজ আসলো। আমি গেট খুলে দেখলাম শুভ্র এসেছে। আমিও ভিতরে আসতে দিলাম। তিনি নাকি কিছু কথা বলবে, আমাকে জিজ্ঞেস করবে। আয়শা: জি বলুন, আমার সম্পর্কে কি জানতে চান? শুভ্র: আসলে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পর এতটা শান্ত কিভাবে থাকতে পারে বলতে পারেন? যেন কিছুই হয়নি। আমি তার কথা শুনে ফুল হাতা জামার হাতা গোছাতে লাগলাম। কোনোই পর্যন্ত উঠিয়ে তাকে দেখালাম। তিনি আমার হাত দুটো দেখে অবাকের ভঙ্গিতে তাকিয়ে আছে। শুভ্র: এগুলো কিভাবে হয়েছে আপনার? আয়েশা: আপনাকে পুরো ঘটনা বলি তাহলে। পূর্ণিমার রাতে হঠাৎ আমার মায়ের প্রসব ব্যথা ওঠে। তখন কিছু কুসংস্কার ছিল এই রাতটা নিয়ে। কেউ গর্ভবতী নারীকে নিয়ে বাইরে যেতে চায় না। আব্বু যখন বাড়িতে ফেরে তখন অনেকটা দেরি হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি এসব বিপত্তি সরিয়ে আম্মুকে একটা ক্লিনিকে ভর্তি করা হয়। পরিচিত ডাক্তার ছিল।
তিনি আম্মুকে ডেলিভারি করে, কিন্তু আমার আম্মু আর সেই দিন চোখ খুলল না। আমাকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন। আব্বুও আমাকে সহ্য করতে পারত না, কারণ আব্বুর লাভ ম্যারেজ ছিল। তিনি ভেবেছিলেন আমার জন্য আম্মু মারা গেছেন। তার কিছু মাস পর আব্বুকে জোর করে বিয়ে দেওয়া হলো। মেয়েটা ছিল গরিব, সব মেনে বিয়ে করলেন আব্বুকে। আব্বু তার কয়েকদিন পরে আর্মিতে যোগ দিলেন, আর আমি বড় হতে লাগলাম। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে সৎ মায়ের অত্যাচার শুরু হলো। আমি কোনো অন্যায় করলে একটা শাস্তি, তা হলো গ্যাসের খুন্তি গরম করে আমার হাতে চেপে ধরতো। আমি চিৎকার করলেও ছাড়তেন না তিনি। একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর আবার শুরু করলাম। জানেন, হাতের জ্বালার কারণে অনেকবার জ্বর চলে আসতো। আব্বু আমার সাথে কথাও বলতো না ছুটিতে আসলেও। আল্লাহর কাছে শুধু অভিযোগ করতাম, কেন একটা সুস্থ পরিবার আমার দিল না। আমি ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে গেছি। তারপর আসলো হৃদয়ের বেইমানি। আমি এর মাঝে একবার সুইসাইড করারও ট্রাই করেছিলাম, বাট আমার বোন শশীর জন্য পারিনি। এখন আমার এমন এক অবস্থা, হাজার অত্যাচার করলেও আমি সবার মাঝে হাসতে শিখে গেছি। আমার জীবনী শুনে আজ আমি আর কাঁদলাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম কয়েকবার গড়িয়ে পড়ছে পানি। তিনি আর এক সেকেন্ডের জন্যও আমার রুমে দাঁড়ালো না। কারণটা আমিও বুঝতে পারলাম না। হয়তো এখন তিনিও আমাকে ঘৃণা করবেন। সেই রাতেও আমার চোখে ঘুম নামক জিনিসটা আসলো না। আচ্ছা, আমি সত্যিই অপায়া? না হলে এত কষ্ট আমাকেই কেন দেখে? সকালে ঘুম ভাঙল দরজায় খটানোর শব্দে। তাড়াতাড়ি উঠে দেখি আন্টি। তিনি একটা নতুন জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি আমাকে দিয়ে জলদি পরে আসতে বললেন। আমি কিছুই বুঝলাম না। তাকে কিছু বলার আগেই তিনি ছুটলেন। বিছানায় কিছুক্ষণ বসে চিন্তা করলাম কেন এমন করলো। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গহনা পরে নিলাম। এবারে নিচে যাব। কেমন জানি লাগছে। হাজার সংকোচ বোধ দূর করে নিচে গিয়ে আমি শকড, কারণ শুভ্র বরের বেশে বসে আছে। পাশে যত সম্ভবত কাজী আন্টি মিষ্টি রাখলেন। আমাকে দেখে নিচে নামিয়ে আনলেন এবং শুভ্রর পাশে বসিয়ে দিলেন। শুভ্রর দিকে তাকালাম। তিনি একটা মুচকি হাসি দিলেন। সকাল সকাল করে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আমার। যে শুভ্র 1 মাস টাইম নিছিল, সেই শুভ্র একটা দিন যেতে পারল না, বিয়ে করে নিল। একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না। আন্টি তো মহা খুশি সকালে বিয়ের কারণে। আমি চেঞ্জ করে আন্টির হাতে হাতে কাজ করতে লাগলাম। কেন জানি আজব লাগছে। কিছুক্ষণ পরে নিজের রুমে এসে গেট বন্ধ করে দিলাম। বুকের মধ্যে যেন ছিঁড়ে যাচ্ছে। কেন এখন মনে হচ্ছে বিয়েটা না হলেই ভালো হতো। আমি আরিয়ানকে যে বড্ড ভালোবাসি। যতই তিনি আমার প্রাক্তন হোক না কেন, হাজার অন্যায় করুক, ভালোবাসায় ধোঁকা পাওয়ার পর আবারও কাউকে ভালোবেসেছিলাম আমি। আর সেই দিনের মতো কষ্ট হচ্ছে যে দিন রাতে আরিয়ান তার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, সেখানে অন্য নারীর সাথে সারা রাত কাটায়। তার দরজার পাশে আমি বসেছিলাম। না, আমি তো কম চেষ্টা করিনি তাকে পাওয়ার, সংসারটা টেকানোর জন্য। কেন সব সময় সংসার টিকানোর ভার মেয়েকেই দেওয়া হয়? কেন মানিয়ে নেওয়া শিখিয়ে দেয়? এসব ভাবতে ভাবতে বিছানার সাথে শরীরটা এলিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর ঘুমের দেশে পা রাখলাম। আর সব ক্লান্তি এতই ছিল যে যখন ঘুম ভাঙল তখন বিকেল। বাইরে আন্টি টেনশনে পাগল হয়ে উঠেছে। শুভ্রও বাড়িতে এখনও ফেরেনি। আমি গেট খুলে আন্টির কাছে যেতে না যেতেই তিনি ছটফট করে উঠলেন। খুব কষ্টে সামলালাম। রাত হয়ে গেল, তার এখনও আসার নাম নেই। আন্টি তার রুমটা পরিপাটি করে রেখেছেন বাসর রাতের জন্য, যেটা শুনতেই আমার ঘৃণা শুরু হতে লাগলো। কেন জানি না। তিনি 12টায় ফিরলেন। আন্টি চিল্লাচিল্লি শুরু করলো তার ওপর। তারপর রুমে আসলো। আমি বসেছিলাম। তিনি একটা বালিশ আর কাঁথা সোফায় রাখলো আর বলল, শুভ্র, হয়তো এখন আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থাটা কেমন চলছে। আমি তোমার ওপর অধিকার সেই দিনই দেখাবো যেদিন তোমার মনে আমি জায়গা করে নিতে পারবো। এই বলে তিনি সোফায় শুয়ে পড়লেন। তার এইসব কথায় আমিও স্বস্তি পেলাম। একটু হালকা লাগছে। হঠাৎ মাথায় এলো আয়শা। আচ্ছা, হৃদয়ের বিষয়ে আন্টি এত কিছু জানলো কিভাবে? আর কিভাবে বুঝলো হৃদয় মহিলাটাকে 4 লাখ টাকা দিছে যাতে আরিয়ানের সাথে আমাকে বিয়ে দেবে? না, কিছুতেই আমার হিসাবটা মিলছে না। কাল সব জানতে হবে আন্টির থেকে। আন্টির গেট কখন থেকে ধাক্কাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। না, আন্টি তো সেই ফজরে ওঠে। আজ কি হলো? অসুস্থ না তো? আমি শুভ্রকে এসে সব বললাম। তিনিও কয়েকবার ধাক্কালেন। এবারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না।
শুভ্র এবার অস্বস্তি হতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন গেট ভাঙবেন। যেই বলা সেই কাজ। জোরে ধাক্কাতে ধাক্কাতে কিছুক্ষণ পর গেট খুলে গেল। গেট খুলে যা দেখলাম তা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন আমার সাথেই এমন হয়? শুভ্র চিৎকার করে ভেতরে ছুটে গেল। ফ্যানের সাথে আন্টির দেহ ঝুলছে। শুভ্র আমাকে ডেকে আন্টিকে আমি আর শুভ্র মিলে নামালাম। আন্টির শরীর একদম ঠান্ডা। শুভ্র কান্নায় ভেঙে পড়ল। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে। কেন করলো সুইসাইড আন্টি? তার মানে এই কাজ করার জন্য আমার আর শুভ্রর বিয়েটা এত তাড়াতাড়ি দিল। সেদিনের কথা হুট করেই মনে পড়ল। আমার হাতে বেশি সময় নেই। এই কথার ধারা এটা বোঝালো, আর আমি বুঝতেই পারলাম না। ইতিমধ্যে প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। সবার মুখে একই কথা, আন্টি অনেক ভালো ছিল, এমন কাজ করলো কেন? তারপরে সবাই মিলে আন্টিকে গোসল করানো শুরু করলো। আমার মনে হচ্ছে আমার আত্মা দেহ থেকে পালিয়েছে। আন্টির এমন কাজে আমি যেন কিছুতেই মেনে নিতে পারছি না। খাটিয়া চলে আসলো, আন্টিকে শুয়ে দেওয়া হলো। আমি শেষবারের মতো মুখটা দেখে নিলাম। কি নিষ্পাপ লাগছে তাকে। তারপর এক মাথা খাটিয়া শুভ্র ধরে নিয়ে যেতে লাগলো। ছেলেটা এতটাই কষ্ট পেয়েছে যে এখন পর্যন্ত একটা কথাও মুখ থেকে বের করেনি। বিয়ের পরের দিন যদি জানতে পারে তার মা সুইসাইড করেছে, তাহলে তার কতটা ধাক্কা লাগতে পারে। সবাই চলে যাওয়ার পর আমি আন্টির রুমে গিয়ে আন্টির একটা ছবি ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ টেবিলের ওপর একটা কাগজ দেখতে পেলাম। কাগজে লেখা ছিল, আমার দায়িত্ব শেষ। আয়শা মা, তোর ওপর আমি শুভ্রর দায়িত্ব দিলাম। আমি কেন এই কাজটা করলাম তা আর বলতে পারলাম না। অনেক আগে কাজটা করতাম, কিন্তু শুভ্রর মুখ চেয়ে করতে পারিনি। এখন আমি নিশ্চিত। খেয়াল রাখিস ছেলেটাকে, মাফ করিস। এই চিঠিটা পড়ে এখন যেন মাথার মধ্যে কেমন জানি হতে লাগলো। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।